হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রজ্ঞান দ্য কম্পিটিটিভ ক্লাস। আজ থাকছে ম্যাথামেটিক্স ক্লাস 8। আমি অলরেডি তোমাদের 7টা ম্যাথামেটিক্স সাবজেক্টের উপর ক্লাস করিয়েছি। তোমরা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে। এছাড়াও পেডাগজির ক্লাস করানো হয়েছে। প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু একটা করে প্লেলিস্ট করা আছে। তো যারা দেখোনি তারা কিন্তু প্লেলিস্ট চেক করে প্রত্যেকটা ক্লাস ভালো করে দেখে নিও। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের জন্য বলি, প্রত্যেক দিন কিন্তু সন্ধ্যা 6টায় আমার এই চ্যানেলে প্রাইমারি টেটের প্রিপারেশন ক্লাস থাকে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। অনেকে রিকোয়েস্ট করেছিলে যে আজকে জ্যামিতি করানোর জন্য। জ্যামিতি, প্যাটার্ন এবং মানি, এই টপিকগুলোর ওপর তোমাদের ক্লাস আমি পরপর দেবো। তো আজকে থাকছে জ্যামিতি ক্লাস। তো দেখো, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকে কিন্তু খুব ভালোভাবে শেষ পর্যন্ত দেখবে ক্লাসটা। প্রথম প্রশ্ন কি বলছে দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে যে 1 রেডিয়ান সমান কত সমকোণ। রেডিয়ানের সাথে ডিগ্রির একটা সম্পর্ক আছে, তাহলে সেই সম্পর্কটা প্রথমে দেখে নিই। দেখো, আমরা কি জানি যে পাই রেডিয়ান সমান কত? 180 ডিগ্রি। এটা আমরা জানি যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে আমরা ঘুরিয়ে লিখতে পারি পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এই সি যেটা লিখেছি এই মাথায়, সেটা হচ্ছে রেডিয়ান সিম্বল দেওয়া হয়। তাহলে পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান কত? 1 রেডিয়ান হচ্ছে 180 ডিগ্রি বাই পাই। তার মানে কত? 180 ডিগ্রিকে আমরা যদি লিখি 2/পাই ইন্টু 90। ঠিক আছে, তার মানে কত হলো? যে 1 রেডিয়ান সমান হচ্ছে 2/পাই সমকোণ। কারণ আমরা জানি 1 সমকোণ সমান 90 ডিগ্রি। তাহলে 2/পাই সমকোণ সমান হচ্ছে 1 রেডিয়ান। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, খুব ভালোভাবে কিন্তু এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন বলছে যে 18 ডিগ্রি সমান কত রেডিয়ান। আমরা এইমাত্র রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করলাম। এবার আমাদের দেখতে হবে যে 18 ডিগ্রি সমান কত রেডিয়ান। দেখো, আমরা পেলাম কি যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। ঠিক আছে, তাহলে 1 ডিগ্রি সমান কত? 1 ডিগ্রি হচ্ছে পাই বাই 180। ঠিক আছে, তাহলে 18 ডিগ্রি সমান কত? 18 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 গুণিত 18। তাহলে এই 18 আর এখানে 180 কাটলে কত আসছে? 10। তাহলে সমান হচ্ছে পাই বাই 10। ঠিক আছে, পাই বাই 10 হচ্ছে আনসার। তাহলে 18 ডিগ্রি সমান কত? পাই বাই 10 রেডিয়ান। ঠিক আছে, তাহলে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। এটা কিন্তু মনে রাখবে। তাহলে ডিগ্রি থেকে রেডিয়ান এবং রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করতে আমাদের এই সূত্রটাই কিন্তু কাজে লাগবে। এরপর পরবর্তী প্রশ্নে যাচ্ছি। প্রশ্ন বলছে যে ত্রিভুজের ও চতুর্ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি যথাক্রমে। অর্থাৎ যে কোনো একটা ত্রিভুজ আর যে কোনো একটা যদি চতুর্ভুজ নেওয়া হয়, তাদের অন্তঃকোণগুলির সমষ্টি কত? অন্তঃকোণ মানে কি? এই যে ত্রিভুজ একটা নিয়েছি, তার ভেতরের কোণগুলির সমষ্টি কত, আর চতুর্ভুজের ভেতরের কোণগুলির সমষ্টি কত। এই কোণগুলির 4টে কোণের সমষ্টি কত আর 3টে কোণের সমষ্টি কত। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, আর চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অন্তঃকোণ দেখে কিন্তু কেউ ঘাবড়ে যাবে না যে অন্তঃকোণ বা কোণ একই জিনিস। এখানে ভেতরের যে কোণগুলো রয়েছে ত্রিভুজের, এই 3টে কোণ এবং চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি হচ্ছে যথাক্রমে 180 ডিগ্রি এবং 360 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন বলছে যে n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত? n সংখ্যক বাহু বিশিষ্ট, আমরা কি পড়লাম? ত্রিভুজের 3টি বাহু, তার অন্তঃকোণগুলির সমষ্টি আমরা দেখলাম 180 ডিগ্রি। চতুর্ভুজের ক্ষেত্রেও দেখলাম 360 ডিগ্রি। চতুর্ভুজের 4টি বাহু। তেমনি যে কোনো সুষম বহুভুজ যদি আমরা নিই, যেমন পঞ্চভুজ, ষড়ভুজ, ষড়ভুজের 6টা বাহু, এইভাবে যদি আমরা n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজ নিই, তাদের অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে? দেখো, এটার স্ট্যান্ডার্ড যে ফর্মুলাটা সেটা হচ্ছে অপশান এ 2 ইন্টু n-2 সমকোণ। মানে যদি ফর্মুলা চাই তাহলে তোমরা এই সমকোণের জায়গায় ইন্টু 90 ডিগ্রি করে দিতে পারো। ঠিক আছে, আমরা পরবর্তী প্রবলেমটা দেখছি। দেখো, 5 নম্বর প্রবলেম বলছে একটি ষড়ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত? আমরা এইমাত্র দেখলাম যে n সংখ্যক
যে সুষম বহু n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি আমরা কি পেয়েছি 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু এত সমকোণ, তার মানে এটা ইন্টু 90 ডিগ্রি। এখানে ষড়ভুজ মানে হচ্ছে n এর জায়গায় 6 হবে। ষড়ভুজের 6টি বাহু থাকে, n হচ্ছে বাহু সংখ্যা, তাহলে আমরা লিখি কি 2 ইন্টু 6 মাইনাস 2 ইন্টু 90। তার মানে কত দেখো, এখানে যদি এটা আমরা বিয়োগ করি আসবে 4, তার সাথে 2 যদি গুণ করি তাহলে আসছে কত 8, তাহলে 8 ইন্টু 90, তার মানে আসছে 8 9 72, 720 ডিগ্রি। ঠিক আছে, তাহলে একটি ষড়ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে 720 ডিগ্রি। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন বলছে যে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণ তিনটির মান কত? তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলা হয়? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ এবং দুটি বাহু হচ্ছে সমান, তাদের আমরা বলবো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এই যেমন এই কোণ, এই ত্রিভুজটার এই কোণটা সমকোণ আর এই দুটো বাহু কিন্তু সমান। তো কি বলেছে যে এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের মান কি কি হবে দেখো। তাহলে যেহেতু দুটি বাহু সমান, তাহলে দুটি কোণও সমান হবে, তাহলে আমাদের সমকোণী বাহু ত্রিভুজের তিনটি কোণের মান হবে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। ঠিক আছে, কারণ সমকোণী মানে একটা কোণ অবশ্যই সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হতে হবে এবং বাকি দুটো কোণ সমান সমান অর্থাৎ 45 ডিগ্রি 45 ডিগ্রি হবে। ঠিক আছে, অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি অন্তঃকোণের মান কত? সমবাহু ত্রিভুজের তিনটি বাহুই সমান, তিনটে কোণও সমান, তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি অন্তঃকোণের মান হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন বলছে যে একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের সংখ্যা কত হবে? মানে কটা সূক্ষ্মকোণ থাকতে হবে একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের? আমাদের এই যে সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে, স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, এগুলোর সংজ্ঞাগুলো কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। দেখো, একটা যখন সূক্ষ্মকোণী ত্রিভুজ হতে হবে একটা ত্রিভুজকে, তার তিনটি কোণই কিন্তু সূক্ষ্মকোণ হতে হবে। এটা একটা মানে আলাদা উদাহরণ বলতে পারি বা সংজ্ঞাও বলতে পারি আমরা। তার কারণ কি, যখন স্থূলকোণী ত্রিভুজ আমরা বলবো তখন তার একটা কোণ স্থূলকোণ হলেই কিন্তু সে স্থূলকোণী, সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ হলেই কিন্তু সে সমকোণী, কিন্তু সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে তিনটি কোণই কিন্তু সূক্ষ্মকোণ হতে হবে। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের সংখ্যা হচ্ছে 3টি। ঠিক আছে, খুব ভালোভাবে কিন্তু জিনিসগুলো মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন বলছে যে ত্রিভুজের একটি কোণ উহার অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কি? তাহলে একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান, তাহলে আমরা এইমাত্র দেখলাম যে যদি 90 একটা কোণ সমকোণ হয় তাহলে বাকি দুটো কোণের যে সমষ্টি তাহলে সমান হচ্ছে, মানে ধরো এটা যদি 90 ডিগ্রি হয়, বাকি দুটো কোণের মান যোগ করলে সেটা 90 ডিগ্রি হবে, তাহলে টোটাল তিনটে কোণের যে সমষ্টি সেটা 180 ডিগ্রি হবে। তাহলে ত্রিভুজের যদি একটি কোণ উহার দুটি কোণের সমষ্টির সমান হয় তাহলে ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, একদম স্ট্যান্ডার্ড প্রশ্ন, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে নিচের কোনটি সত্য? কোনটা সত্য বলেছে দেখো, যে দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হলে ত্রিভুজটি সর্বসম হবে, দুটি সর্বসম ত্রিভুজ সর্বদা সদৃশ, দুটি ত্রিভুজের দুটি অনুরূপ কোণ সমান হলে তাদের সর্বসম ত্রিভুজ বলা হয়। আর পরবর্তী লাস্ট অপশানটা বলছে সর্বসম ত্রিভুজগুলির অনুরূপ বাহু ও কোণ সমান নাও হতে পারে। এইবার আমাদের কি জানতে হবে এই প্রশ্নটার উত্তর করার জন্য, যে সর্বসম ত্রিভুজ আর সদৃশ ত্রিভুজ কাকে বলা হয়? সর্বসম ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহুই সমান, মানে ধরো দুটো ত্রিভুজ নেওয়া হলো, তাহলে দুটি ত্রিভুজের বাহুগুলোও সমান হবে এবং কোণগুলোও সমান হবে। ঠিক আছে, দুজনের সাথে দুজনের সমান হবে, তাহলে কিন্তু সর্বসম বলবো। কিন্তু যখন সদৃশ্য বলবো, সদৃশ্য ত্রিভুজ যখন বলবো, তখন কোনো ত্রিভুজের শুধু কোণগুলোর মান যদি সমান হয় তাহলেই তাদের বলবো সদৃশ্য। তাহলে সর্বসমর জন্য আমাদের কি করতে হবে, যে বাহুও সমান হতে হবে দুটো ত্রিভুজের এবং কোণগুলোর পরিমাণও সমান হতে হবে,
তবে তারা সর্বসম হবে। আর সদৃশর ক্ষেত্রে শুধুমাত্র এই যে ধরো একটা ছোট আমি ত্রিভুজ আঁকছি, এর প্যারালালি যদি আমরা একই কোণ বিশিষ্ট আরও একটা ত্রিভুজ এঁকে নিই, কোণগুলোর মান সমান কিন্তু বাহুর লেন্থগুলো বেশি, মানে বাহুর লেন্থগুলো অনুপাতে বেশি হবে, তাহলে তাদের বলবো সদৃশ ত্রিভুজ। কিন্তু যদি আমরা সর্বসম বলি তাহলে আমাদের কিন্তু এরা সর্বসম নয়, এরা হচ্ছে সদৃশ। কিন্তু সর্বসম হলে বাহুর পরিমাণটাও কিন্তু একই হতে হবে, কোণের পরিমাণও একই হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি যে দুটি সর্বসম ত্রিভুজ সর্বদা সদৃশ হবে, কিন্তু সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম হবে না। ঠিক আছে, তোমরা শুধু মনে রাখবে যে দুটি সর্বসম ত্রিভুজ সর্বদা সদৃশ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন বলছে যে ত্রিভুজের ভরকেন্দ্র বা সেন্ট্রয়েড হলো ত্রিভুজের উচ্চতা 3টি ছেদবিন্দু, ত্রিভুজের কোণগুলির অন্তর সমদ্বিখণ্ডক 3টি ছেদবিন্দু, পরবর্তী বলছে মধ্যমা 3টি ছেদবিন্দু, ত্রিভুজের বাহুগুলির সমদ্বিখণ্ডক 3টি ছেদবিন্দু। তাহলে আমরা কি জানি যে ভরকেন্দ্র হচ্ছে ত্রিভুজের মধ্যমা 3টি ছেদবিন্দু, কিন্তু বাকি তিনটে যে অপশান রয়েছে সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। দেখো, ত্রিভুজের উচ্চতা 3টি ছেদবিন্দুকে কি বলা হয়? লম্ববিন্দু বলা হয়। উচ্চতা 3টি ছেদবিন্দুকে বলা হয় লম্ববিন্দু। ত্রিভুজের কোণগুলি অন্তর সমদ্বিখণ্ডক, অর্থাৎ ত্রিভুজের যে 3টে কোণ তাদেরকে যে সমান ভাগে ভাগ করলে যে আমরা 3টে লাইন পাবো, তারা যে বিন্দুতে মিলিত হচ্ছে তাদের বলবো অন্তঃকেন্দ্র। আর সবার শেষ যে অপশানটা রয়েছে, অর্থাৎ ত্রিভুজের বাহুগুলি সমদ্বিখণ্ডক 3টির ছেদবিন্দুকে আমরা বলবো পরিকেন্দ্র। ঠিক আছে, এই 4টে জিনিস খুব ভালোভাবে মনে রাখবে। ভরকেন্দ্র বলা হয় এটাকে বলা হচ্ছে লম্বকেন্দ্র, এটা অন্তঃকেন্দ্র, এবং সবার শেষ যে অপশানটা সেটাকে বলা হচ্ছে পরিকেন্দ্র। ঠিক আছে, এগুলো কিন্তু জাস্ট তোমাদের নাম দিয়ে দিয়ে ঘুরিয়েও কিন্তু অপশানটা দিতে পারে। কোশ্চেন কিভাবে আসবে জানা নেই আমাদের, কিন্তু তোমাদের প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে কিন্তু ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, কোনো জায়গায় কনফিউশন থাকা চলবে না। পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন নাম্বার 12 কি বলছে? একটি ত্রিভুজ ABC এর মধ্যমা AD ও ভরকেন্দ্র G হলে AG ইজ টু AD এর মান কত? ঠিক আছে, কি বলছে? একটি ত্রিভুজের ধরো এই হচ্ছে ত্রিভুজ, ওকে, তো এই ত্রিভুজের ধরো এটা হচ্ছে A B আর C, এই আমরা পেলাম। এইখানে ধরো রয়েছে জি হচ্ছে ভরকেন্দ্র, আর এটা ধরো ডি। তাহলে কি জানতে চেয়েছে? যে একটি ত্রিভুজের মধ্যমা এডি, মানে এই যে টোটাল অংশটা এটা হচ্ছে এডি, আর এজি কোনটা না, এই ছোট্ট অংশটাকে বলছে এজি। তাহলে এজি ইজ টু এডির মান কত? আমরা জানি কি যে কোনো ভরকেন্দ্র তার মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে এখানে এডির মানটা হচ্ছে 2, আর হ্যাঁ এডির মানটা হচ্ছে টোটালটা 3, আর এজির মান হচ্ছে 2। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এখানে দেখো এটার মানটা হচ্ছে 2 ভাগ, আর এই টোটালটার মানটা হচ্ছে 3 ভাগ। তাহলে এজি হচ্ছে 2 ভাগ, আর এডির হচ্ছে টোটালটা 3 ভাগ। তাহলে 3 ভাগ মানে হচ্ছে এজি ইজ টু এডি মানে হচ্ছে 2:3 অনুপাতে এখানে বিভক্ত করছে। ঠিক আছে, আর যদি বলা হতো যে এজি এবং জিডি, তখন কিন্তু আলাদা হতো, তখন হতো 2:1। যদি বলতাম আমরা এজি ইজ টু জিডি, তখন হতো 2:1। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন বলছে যে কোনো ত্রিভুজের দুটি মধ্যমা সমান হলে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ? অর্থাৎ একটা ত্রিভুজ নিলাম যা দুটো মধ্যমা সমান, তাহলে ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ না বিষমবাহু ত্রিভুজ? তাহলে কোনটা হবে? দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের দুটি মধ্যমা সর্বদা সমান হয়। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের লম্বকেন্দ্র অবস্থিত। লম্বকেন্দ্র মানে কি? লম্বকেন্দ্র মানে হচ্ছে উচ্চতাগুলো যে বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে, বা লম্বগুলো যে বিন্দুতে ছেদ করছে তাকে লম্ববিন্দু বা লম্বকেন্দ্র বলা হয়।
তাহলে এই সূক্ষ্মকোণী ত্রিভুজের লম্বকেন্দ্র অবস্থিত হচ্ছে ত্রিভুজের অভ্যন্তরে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন বলছে যে একটি সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল এবং কর্ণ দুটি যদি সমান হয় তাহলে সামান্তরিকের প্রতিটি কোণের মান কত? একটি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হচ্ছে এবং কর্ণ দুটিও সমান হবে, তার মানে কি সামান্তরিকটা একটা আয়তক্ষেত্রে পরিণত হচ্ছে, তখন সামান্তরিকের প্রতিটি কোণের মান হবে 90 ডিগ্রি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভালো করে দেখো যে একটি চতুর্ভুজ অঙ্কনের জন্য নিচের কোন শর্তটি সঠিক? একটি চতুর্ভুজ যদি আঁকতে হয় তাহলে কটা শর্তের প্রয়োজন হয় বলো তো? 5টা শর্তের কিন্তু প্রয়োজন হয়, একদম 5টা উপান্ত বলা হয়, 5টা উপান্তের প্রয়োজন হয় বা 5টা কন্ডিশনের প্রয়োজন হয়। এখানে কি কি শর্ত দিয়েছে দেখো, কোন শর্তটা সঠিক সেটা জিজ্ঞেস করেছে। 4টি বাহু ও একটি কোণের পরিমাপ জানা থাকলে চতুর্ভুজটা আঁকা যাবে। পরবর্তী বলছে 4টি বাহুর পরিমাপ জানা থাকলেই চতুর্ভুজ আঁকা যাবে। 2টি কোণ ও একটি বাহুর পরিমাপ জানা থাকতে হবে। পরবর্তী এবং শেষ অপশান বলছে 2টি কোণ এবং 2টি বাহুর পরিমাপ জানা থাকতে হবে। তাহলে এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো যে আমি প্রথমেই বললাম যে একটা চতুর্ভুজ আঁকার জন্য 5টা কন্ডিশন আমাদের জানতে হবে, 5টি উপান্তের প্রয়োজন হয়। তাহলে এখানে 4টি বাহু আর একটি কোণের পরিমাপ, তাহলে এখানে 5টা উপান্ত আমরা পেয়ে যাচ্ছি। পরবর্তী যে অপশানগুলো আছে দেখো, 4টি বাহুর পরিমাপ জানা থাকতে হবে, এখানে 4টি উপান্ত। পরবর্তী বলছি 2টি কোণ আর একটা বাহু, 3টি উপান্ত। আর সবার শেষ বলছি 2টি কোণ আর 2টি বাহু, এটা 4টে উপান্ত পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এই যে প্রথম অপশানটাই সঠিক, অর্থাৎ একটা চতুর্ভুজ আঁকার জন্য 4টি বাহু ও একটি কোণের পরিমাপ জানা থাকতে হবে। ঠিক আছে, তোমরা এটা কিন্তু ভালো করে খেয়াল করবে, এই যে 5টা উপান্তের প্রয়োজন এটাই কিন্তু তোমাদের মনে রাখতে হবে, তারপরেই কিন্তু তোমরা এই যে অপশানগুলো এলিমিনেট করে আনসারটা বের করে নিতে পারবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন বলছে যে একটি বৃত্তের বক্ররেখাটির দৈর্ঘ্য হিসাব করতে কোন সূত্রটি প্রয়োগ করতে হবে? এইভাবে কিন্তু ঘুরিয়ে প্রশ্ন আসবে। বৃত্তের বক্ররেখা মানে কি, বৃত্তের যে চারপাশের যে বক্ররেখাটা সেটার দৈর্ঘ্য যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা কি কি নির্ণয় করব না, বৃত্তটার পরিধি নির্ণয় করতে হবে। পরিধির সূত্র কি, কোনো বৃত্তের 2πr, যেখানে rটা হচ্ছে এই বৃত্তটির ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে কোন সূত্রটি প্রয়োজন? দেখো অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার, 2πr। ঠিক আছে, তোমাদের এই ধরনের কোয়েশ্চেনও দিতে পারে যে কোনো ধরো বৃত্তাকার কোনো একটা মাঠ দেওয়া আছে, সেই মাঠের চারিদিকের যে দৈর্ঘ্যটা সেটা বের করতে দিল, তখন তোমাদের মনে রাখতে হবে তার মানে হচ্ছে ওই যে বৃত্তাকার যে মাঠটা তার পরিধিটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন বলছে যে 8 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট অর্ধবৃত্তাকার উদ্যানের পরিসীমা হচ্ছে x মিটার হলে x এর মান কত? এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন এবং ভালো করে দেখো কিভাবে হচ্ছে। একটা অর্ধবৃত্তাকার উদ্যান, হ্যাঁ, তার পরিসীমা বলছে x মিটার, তাহলে x এর মান কত? আর ব্যাসার্ধ বলা আছে 8 মিটার। তাহলে আমরা ছবিটা একটু এঁকে নিই। এই ধরো হচ্ছে অর্ধবৃত্তাকার, আচ্ছা এই জায়গাটা একটু বেঁকে গেল, এই হচ্ছে অর্ধবৃত্তাকার একটা উদ্যান। ঠিক আছে, এর পরিসীমা x মিটার, তাহলে এর যদি ব্যাসার্ধ r দেওয়া থাকে, টোটাল যদি বৃত্তটা আমরা পেতাম তাহলে তার মান কত হতো, মানে পরিধিটার মান কত হতো? 2πr। কিন্তু আমরা এখানে কত পাচ্ছি? অর্ধেকটা পাচ্ছি। অর্ধেক মানে হচ্ছে শুধু πr, মানে এই পোর্শনটা আমরা পাচ্ছি শুধুমাত্র। কিন্তু এখানেই কিন্তু শেষ নয়, এই টোটাল যে বৃত্তটা তার পরিমাপ হচ্ছে, পরিধির পরিমাপ হচ্ছে 2πr। যখন আমরা অর্ধবৃত্তাকার বলছি তখন বৃত্তটা অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে অর্ধেক বৃত্তের যে পরিধি সেটা হচ্ছে πr। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই যে এই জায়গাটা কিন্তু থাকছে, এটা হচ্ছে ব্যাস, বৃত্তের ব্যাস থাকছে। আমাদের মাঠটা তো একদম মানে খালি নয়, মানে একটা তো এই ধরনের লাইন দিয়ে উদ্যানটা কভার করা আছে, তাহলে আমাদের এই যে এই ব্যাসটাও কিন্তু অ্যাড করতে হবে, তবে আমরা টোটাল ওই অর্ধবৃত্তাকার উদ্যানটা পাবো।
ঠিক আছে, তাহলে আমাদের টোটাল এটার মান কত, এটার মান হচ্ছে, এটা যদি আর হয় টোটাল এটার পরিমাণ হচ্ছে 2r। ঠিক আছে, তাহলে এটার সাথে এই 2rকে আমাদের অ্যাড করতে হবে। তাহলে আমরা কি পেলাম, পাই আর প্লাস 2r। তাহলে আনসারটা আমাদের কত আসবে দেখো, তাহলে আমরা প্রথমে পাচ্ছিলাম যে পাই আর প্লাস 2r। ঠিক আছে, তাহলে আসছে কত, পাই প্লাস 2 ইন্টু ক্যাপিটাল আর। ঠিক আছে, আচ্ছা তোমরা এই ক্যাপিটাল আরটা কেটে স্মল আর করে দাও, তাহলে অপশানগুলো ঠিকঠাক আসবে। এখানে স্মল আর রয়েছে, এই ক্যাপিটাল আরটা কাটবে, কেটে তোমরা একদম ছোট্ট করে স্মল আর লিখে নেবে। তাহলে স্মল আর যদি হয় তাহলে আমাদের এখানে ফাইনালি আসছে কত, এই জায়গাটাই আসবে পাই প্লাস 2 ইন্টু স্মল আর। ঠিক আছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, পরবর্তী প্রবলেম দেখো। প্রবলেম বলছে যে কোনো বর্গক্ষেত্রের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত। পরিবৃত্ত কাকে বলে আর অন্তর্বৃত্ত কাকে বলে দেখো, কোনো যদি বর্গক্ষেত্র আমরা আঁকি, ছোট্ট করে আমি আঁকছি, ধরো এই হচ্ছে একটা বর্গক্ষেত্র, এর চারিদিকে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, আচ্ছা বৃত্তটা খুব একটা ভালো হচ্ছে না, আমি জাস্ট তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এই যে একটা ধরো বর্গক্ষেত্র, তার চারিদিকে আমি একটা বৃত্ত অঙ্কন করছি। ঠিক আছে, এই বৃত্তে আর একটা হচ্ছে ভেতরে একটা যদি বৃত্ত অঙ্কন করা হয়, বাইরের যে বৃত্তটাকে তাকে বলা হচ্ছে পরিবৃত্ত, এটা পরিবৃত্ত। আর যদি বর্গক্ষেত্রের ভেতরে একটা বৃত্ত আমরা অঙ্কন করি সেটাকে আমরা বলবো অন্তর্বৃত্ত। এই বর্গক্ষেত্রের পরিবৃত্ত আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধের অনুপাত তোমরা সবসময় মনে রাখবে যে √2:1 হয়। ঠিক আছে, একটা জিনিস দেখবে, পরিবৃত্তের ব্যাসার্ধটা কিন্তু বেশি হবে, √2 ভ্যালু কিন্তু 1-এর থেকে বেশি, আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধটা কিন্তু কম হবে। অন্তর্বৃত্ত যেহেতু এই ভেতরে থাকে, তো ভেতরের জন্য আমাদের অন্তর্বৃত্তের ব্যাসার্ধটা কম হবে। ওকে, তাহলে √2:1 আসবে। পরবর্তী এবং আজকের শেষ প্রশ্ন হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণের মান কত। খুব স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন, এবং এটা অনেক সময় আমরা উপপাদ্য হিসাবে করেছি ছোটোবেলায়, যে অর্ধবৃত্তস্থ কোণের মান কত, না অর্ধবৃত্তস্থ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। দেখতে কেমন হবে অর্ধবৃত্তস্থ কোণ, দেখো এই যদি অর্ধবৃত্তটা হয়, এইখান থেকে একটা, এখান থেকে একটা যদি আমরা লাইন ড্র করি, তাহলে এই মাঝে যে আমরা কোণটা পাবো, এই কোণটার মানটা সবসময় 90 ডিগ্রি হয়। ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কোণের মান অলওয়েজ 90 ডিগ্রি। এই ধরনের ছোট ছোট 1 নম্বরের কোশ্চেন কিন্তু আসবেই। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু খুব ভালোভাবে এমসিকিউগুলো করো। আর অনেক কিন্তু জ্যামিতির ক্লাস করানো হয়েছে, আমার মনে হচ্ছে ম্যাথামেটিক্স ফার্স্ট যে ক্লাসটা হয়েছে, 5th ক্লাস, এইগুলো কিন্তু তোমাদের জ্যামিতির ক্লাস দেওয়া রয়েছে অনেকটাই। ঠিক আছে, তোমরা যারা দেখোনি জ্যামিতির ক্লাস চাইছো, তারা কিন্তু ওই যে ক্লাসগুলো অবশ্যই কিন্তু দেখে নেবে। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাস যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নিও, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং সবাই ভালো করে পুজো কাটিও। সবাইকে আমার তরফ থেকে শুভ শারদিয়া। ঠিক আছে, থ্যাংক ইউ।